কখনোই সাদাকে সাদা এবং কালোকে কালোর বাইরে বাইরে যায়নি, আজও যাচ্ছে না। আমরা বলতে চাই, শহীদ যদি হাজি হয়, শহীদ মুসাব্বির, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সকল মানুষ যারা রাজনৈতিকভাবে নিহত হবে সবাই শহীদ। ওই আজহারী সাহেব বক্তব্য দিয়েছেন হাদি কেন শহীদ, তাহলে মুসাব্বির কেন শহীদ, সেই বক্তব্য কেন আসেনি? কারণ এটাও একটা নতুন ধরনের বন্দোবস্ত, যে বন্দোবস্তে জামাতকে এস্টাবলিশ করা হয়, যে বন্দোবস্তে শিবিরকে এস্টাবলিশ করা হয়, যে বন্দোবস্তে বাংলাদেশ বিরোধীদেরকে এস্টাবলিশ করা হয়, কিন্তু বাংলাদেশের পক্ষের মানুষদেরকে এস্টাবলিশ করা হয় না। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবার জন্য, বাংলাদেশের মানুষের রুটি রুটি জীবন জীবিকার জন্য আজকে নতুন ধারা বাংলাদেশের দিকে কাজ করছে। আমাদের নীরাপা বলে গেছেন, শান্তা ম্যাডাম বলে গেছেন, মনির ভাই বলেছেন, রাজা জানা বলেছেন, আজকে হাসন ভাই একটু আগে আমার সাথে পার্সোনালি বলেছেন, আলামিন বৈরাগী বলেছেন, মোহন কবির জীবন বলেছেন যে আমাদের রুটি রুটি জীবন জীবিকা এখন খুবই হুমকির মুখে। অর্থনৈতিক ভাবে আমরা যেমন হুমকির মুখে, আজকে আপনারা যারা ওপারে রয়েছেন, ক্যামেরার পেছনে রয়েছেন, আমরা মনে করি আপনারা সবাই এইভাবে অর্থনৈতিক হুমকির মুখে আছেন। প্রিয় বন্ধুরা আমার, এই যে অর্থনৈতিক হুমকির মুখে আপনারা আছেন, উত্তরণের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি কথা বলছে। সবাই যখন নির্বাচন চাইছে, তখন সবাই যখন দল বিলুপ্ত করে দিয়ে আরেকজনের প্রতিক্রিয়া নির্বাচন করতে চাইছে, তখন নতুন ধারা বাংলাদেশ এনডিবি আপনাদের পক্ষে কথা বলছে। কারণ আমরা হালো রুটির ভাগ চাই না, আমরা নিজের দলকে বিলুপ্ত করে দিয়ে নিজের দল থেকে পদত্যাগ করে অন্য দলের প্রতীক নিয়ে হালো রুটির ভাগ নিতে চাই না। আর এটাই হচ্ছে আমাদের আগ্রাসন বিরোধী সমাবেশ। আমরা বলতে চাই, দেশে একের পর এক আগ্রাসন হচ্ছে, কখনো ধর্মীয় আগ্রাসন, কখনো সামাজিক আগ্রাসন, কখনো সাংস্কৃতিক আগ্রাসন, কখনো শিক্ষাকেন্দ্রিক আগ্রাসন, কখনো অর্থনৈতিক আগ্রাসন, কখনো কূটনৈতিক আগ্রাসন। এই যে কূটনৈতিক আগ্রাসন কথা অনেক আছে, কিন্তু সংক্ষেপ করে বলি, কূটনৈতিক আগ্রাসনটা কি দেখেছেন? 18 লক্ষ টাকা বন্ড না দিলে আপনি আমেরিকা ঢুকতে পারবেন না, জানেন? বাংলাদেশ সহ 70টা দেশকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে 18 লক্ষ টাকা বন্ড না দিলে বাংলাদেশের কেউ আমেরিকা ঢুকতে পারবেন না। কে করেছে? ট্রাম্প প্রশাসন করেছে। কেন করেছে? কারণ এটাও একটা আগ্রাসন। এই আগ্রাসনের মধ্য দিয়ে আমরা যেন সুশিক্ষিত হতে না পারি, আমরা যেন অর্থনৈতিকভাবে বেজাব করতে না পারি, আমরা যেন সামাজিকভাবে দাঁড়াতে না পারি, আমরা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে সে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো করে বলবীর, বিদ্রোহী, বীর, অন্যতম মশির এর কথা না বলতে পারি। এজন্য আমাদের টুটি চেপে ধরবার এই চেষ্টাটা আমেরিকা শুরু করেছে। এই পাকিস্তানের আগ্রাসন, এই ভারতের আগ্রাসন, এই অন্যান্য দেশগুলোর আগ্রাসন থেকে মুক্তির জন্য আজকে আমাদের এই কূটনীতি এবং অর্থনীতিতে আগ্রাসন বিরোধী সমাবেশ। এই সমাবেশ থেকে আরো একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, নীরাপা বলেছেন খুব সুন্দর করে, আমরা যখন রমজান মাস আসে খেজুরের দাম বাড়ে না ভাই, বুটের দাম বাড়ে না। কেন বাড়ে? কারণ আমরা সবাই রোজা রাখি, এটা ব্যবসায়ীরা জানে যে বাংলাদেশের সবাই রোজা রাখে, অর্থাৎ যেহেতু রোজা রাখে, দুধের দাম বাড়াও, খেজুরের দাম বাড়াও, তেলের দাম বাড়াও, সবজির দাম বাড়াও, চালের দাম বাড়াও, তেলের দাম বাড়াও, ডালের দাম বাড়াও। সেটা কি আগ্রাসন না ভাই? অবশ্যই আগ্রাসন। এটাও একটা আগ্রাসন, এবং সেটাই হচ্ছে ধর্মীয় আগ্রাসন। নীরাপা বলেছেন যে আমরা সবাই মুসলমান, সবাই ধর্ম পালন করি, তার প্রমাণ ওই যে রমজানে দ্রব্যমূল্য বাড়ে। এই দ্রব্যমূল্য বাড়া মানেই আমরা রোজাটা রাখি, আমরা ইবাদতটা করি। মসজিদে যখন শুক্রবার হয় দেখবেন মানুষের কারণে দাঁড়ানোর জায়গা নেই, মানুষ রাস্তায় ম্যাট লেছে, কাপড় লেছে, আপনার কাগজ পত্রিকা লেছে, তারপরে কি করে? নামাজ আদায় করে। সেই দেশে কিসের ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনি? আমরা কি নাস্তিক? আমরা কি ইহুদি? আমরা কি নাসারা? যদি নাসারা হতাম, বাংলাদেশে ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর, সেই মসজিদের শহরে শুক্রবারে মসজিদে গিয়ে দাঁড়ানোর জায়গা নাই, নামাজ পড়ার জায়গা নাই, তাহলে সেই দেশকে আপনারা কিসের ইসলামী দেশ বানাবেন? যারা ইসলামী দেশ বানাবার কথা বলছে তারা মূলত